ধানের মৌসুম। আকাশে ঘন মেঘ, বাতাসে কাঁচা ধানের গ্রান। পূর্ব দিকে চাঁদ ওঠেনি তখনও। বাড়ির পুরুষেরা কেউ মাঠে, কেউ উঠানে। ছেলেরা ধান পেটাচ্ছে ঠ্যাং ঠ্যাং আওয়াজ করে। পাকা ধানের গন্ধে ভরে উঠেছে গ্রাম। চারিদিকে কেবল কাঁচি আর কাস্তের শব্দ। কেউ ধান কাটে, কেউ পিঠে, কেউ বোঝাই করে বাড়ি নেয়। রঘুর উঠানে সেদিন রাত ভর চলছিল ধান পেটানোর কাজ। সবাই ব্যস্ত। রঘুর বাড়ির উঠানটা ছিল বেশ বড়, বাঁশের বেড়া ঘেরা একতলা বাড়ি। সেই উঠানে রাখা ছিল ঢেকি আর খালি কোলা। রাত তখন গভীর হচ্ছে, আকাশে চাঁদ ওঠেনি, তবে মাস জুড়ে ছড়িয়েছিল অদ্ভুত এক নীলচে আলো। এবছর বৃষ্টির সময় মতো হয়েছে বটে, না হলে এত কি ধান পেতাম? তা ঠিক রঘু ভাই, 3 বিঘা জমির ধান তো গোলায় ঢুকছে আজই। তবে এই রাত জাগা খাটুনির দাম কবে কে দিল? তিনজন ছেলে মানুষ তখনও মাঠে ছিল, পিন্টু, হেমন্ত আর সুভাষ। তাদের কাজ ছিল মাঠ থেকে ধান বোঝাই করে বাড়ি পর্যন্ত আনা। এরে, বৃষ্টি এত রাতে? ধুর, এই বৃষ্টিতে ধান ভিজলে গোলায় উঠবে কিভাবে? ধরো। রাত প্রায় 10টা পেরিয়েছিল। হঠাৎই এক দমকা হাওয়া উঠে আকাশ কালো করে দিল, যেন কোথা থেকে এক অদৃশ্য মেঘ এসে পুরো গ্রামকে ঢেকে দিল। মাঠের ধান কাটা শেষের পথে পিন্টু, হেমন্ত আর সুভাষ তিনজনই সারাদিন কাজ করে এরপর বাড়ি যাচ্ছে। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। পিন্টু আর হেমন্ত তড়িঘড়ি করে বোঝা ঘাড়ে তুলে দৌড় দিল বাড়ির দিকে, আর সুভাষ দাঁড়িয়ে রইল। তার কাছে ভিজে যাওয়ার চেয়ে গাছের নিচে একটু বসে থাকাই বুদ্ধিমানের কাজ ছিল। সে গিয়ে বসে পড়ল মাঠের প্রান্তের সেই পুরনো অশ্বত্থ গাছটার নিচে। বাড়ির উঠানে তখন টিনের চালে টুপটাপ করে বৃষ্টি পড়ছিল। সবাই একটু থেমে গিয়েছিল। রঘুরাম ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল, চোখ তার অন্ধকার মাঠের দিকে। কিন্তু বৃষ্টি বাড়ছিল, একটানা মুষলধারে বৃষ্টি পড়ছে। ওরা তিনজন গেল তো এতক্ষণও ফিরে এলো না। এই আবহাওয়ায় কিছু হয়নি তো? এই চিন্তা করেন না ভাই, হয়তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, একটু বৃষ্টি থামলে চলে আসবে। গাছটা গ্রামে পুরনো গাছ নামে পরিচিত ছিল। সে গাছের নিচেই সুভাষ বসেছিল, কিন্তু তার বসার ধরনে কিছু অস্বাভাবিকতা ছিল। সে কিছুক্ষণ পরেই উঠে দাঁড়ায়। তার চোখ দুটো জল জলে, মুখে হালকা হাসি। ভিজে জামা তার গায়ে লেপটে গেছে। কাঁধের বাদিক থেকে বেয়ে কিছু একটা গড়িয়ে পড়ছে। অন্ধকারে ঠিক একটা বোঝা যাচ্ছিল না। পিন্টু আর হেমন্ত তখন ধান নামিয়ে আবার গাছের দিকে ফিরে আসে। তারা দেখে সুভাষ তাদের দিকেই হেঁটে আসছে, কিন্তু তার হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত, যেন হাড়ে হাড়ে কাঁপন ধরানো কোনো টান টান দুলনি। চোখের পাতা পড়ে না একবারও, চুলগুলো এলোমেলো। সুভাষ, তুই ঠিক আছিস? তোকে দেখতে অদ্ভুত লাগছে কেন? ওর চেহারাটা ঠিক ঠাউর করতে পারছিস না। ওর জামাটাও তো ছেঁড়া, আর ঘাড়ের পাশ দিয়ে কি বেরোচ্ছে? আমি গাছের ওপারে বসেছিলাম, পা হঠাৎ পিছলে পড়ে গেলাম, তারপর থেকেই এরকম রক্ত। যাকে কিচ্ছু হবে না, তোর কাছে তো গামছাটা ছিল রে, দেখি ভিজে যাচ্ছি রে। ও, গামছা গাছের নিচে হয়তো ফেলে এসেছি। তুমি ওপারে গিয়ে দেখো, যে ওপারে গামছাটা হয়তো আছে। পিন্টু গামছা খুঁজতে গাছের পাশে সেই শিকড়ে ঘেরা সেই জায়গাটায় যায়। চোখ তার স্থির হয়ে গেল, গলা শুকিয়ে গেল। সামনে পড়ে আছে একটা নিথর শরীর। চেনা চেনা সুভাষ, কিন্তু সে মৃত। মুখ থেতলে গেছে, তার পা থেকে মাথা বেঁকে গেছে, কান দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। হেমন্ত, হেমন্ত, তাড়াতাড়ি এদিকে শিখিয়ে রেখে যা। এটা তো সুভাষের লাশ। ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে কি করে? একটাই গাছ, একটাই জায়গা, 3টা মানুষ এসেছিল। এখন আছে 2জন, আর একজন পড়ে আছে মাটিতে, যাকে একটু আগেও কথা বলতে দেখা গেছে। পিন্টু, হেমন্ত দুজনেই জানতো এই জায়গায় এক মুহূর্ত থাকা ঠিক হবে না। কিন্তু কিভাবে সুভাষ সেখানে মারা গেল? তারা তো তাকে সঙ্গে নিয়ে ফিরছিল। ওই তো ছিল আমাদের পাশে। আমার গা কাঁপছে। ভাই পিন্টু, চল এখান থেকে।
হ্যাঁ রে ভাই, হ্যাঁ এক মুহূর্ত ঢাকা ঠিক হবে না, চল। বৃষ্টি পড়তে শুরু করলো টিপটিপ করে। তারপর ঝমঝম আকাশ যেন জ্বলে উঠল বিদ্যুতে। তারা কাদা মাখা পথ ধরে ছুটে চলল। পায়ের নিচে কাদার গন্ধ, ভেজা ধানের গন্ধ, পিছনে পড়ে থাকা মৃত বন্ধুর স্মৃতি। দুজনেই জানতো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, কিন্তু এখন থামা যাবে না। রাস্তা বলতে শুধু কাদা পথ। একটা পেঁচা ডাকছে দূরে, বাতাসে ভেসে আসছে পচায় কিছু একটা গন্ধ। বিন্টু, সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে রে, দেখ। ওটা কি ভূতের মতো লাগছে না? একটা কালো ছায়া, ঘন অন্ধকারের মাঝখানে সেই ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে। চোখ নেই, কিন্তু যেটা চোখ হওয়ার কথা সেই জায়গায় লাল আলো জ্বলছে রক্তের মতো। পিন্টু, হেমন্ত, এই রাতে এই অন্ধকারে তোরা বাড়ি ফিরলি ভাবলি কি করে? তোরা জানিস না আজ তোদের কাউকে বাড়ি ফিরতে দেবো না। আজ তোদের রাত এখানেই শেষ হবে। দুজন দাঁড়িয়ে গেল, দম বন্ধ হয়ে এলো। তাদের বুকের মধ্যে দুক দুক করছে। চোখের সামনে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তারা ভয়ে জিজ্ঞাসা করে, কে 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 কি চাইছে? আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে দে বলছি। ছায়াটার পায়ের নিচে মাটি ভিজে উঠেছে রক্তে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে একটা করে ছ্যাপ করে শব্দ হচ্ছে। পায়ের আঁচড় নেই, হাঁটুর নিচ থেকে বেঁকে আছে, মাথা নিচু, আর মুখটা। ভাগ রে আমার, তো এটা কোনো মানুষ না, ভাগ। ছায়াটা সামনে এসে দাঁড়ালো। চোখের লাল আলো নেভে গেল ধীরে ধীরে। মুখটা একটু একটু করে আলোতে ফুটতে লাগলো। শ্বাস, তুই আবার ফিরলি কি করে? এটা তো হতে পারে না, তুই তো মরে গেছিস। তোদের কারণেই মরেছি। আজ তোদের কাউকে বাড়ি ফিরতে দেবো না, এখানেই শেষ হয়ে যাবি। তুই আমাদের কেন মারতে চাচ্ছিস? কি দোষ করেছি আমরা? তোরা কি দোষ করেছিস জানিস না? শোন তাহলে। হালকা কুয়াশার মধ্য দিয়ে ঝড়ে কাঁপতে থাকে একটা বিশাল গাছ। সুভাষ গাছের নিচে বসে আছে। চারিদিক অন্ধকার। সুভাষের মাথায় বাজ পড়ে। মুহূর্তেই সুভাষ ছটফট করে। সুভাষের কান দিয়ে রক্ত পড়তে থাকে। সুভাষের গলায় শুধু একটাই ডাক, হেমন্ত, পিন্টু, তোরা আয়। ঝড়ের শব্দ যেন তাদের কানেই পৌঁছায় না। বাঁচাও হেমন্ত, পিন্টু, এখানে বাঁচা আমাকে, আমি মরে যাচ্ছি রে। তার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। সে আর কথা বলছে না। তার চোখ দুটি খোলা, কিন্তু মুখ কাঁপছে, বুক ওঠানামা করছে। একবার শেষ চেষ্টা করে গলায় জোর দিয়ে বলে, পিন্টু, হেমন্ত, বাঁচা। এদিকে বিকট শব্দে কেউ সুভাষের কথা শুনতে পায় না। সুভাষের মুখে শুধু একটাই কথা, পিন্টু, হেমন্ত, বাঁচা বাঁচা। কিন্তু কড়া ঝড়ের শব্দে সব চাপা পড়ে গেছে। সুভাষ ধীরে ধীরে মাটির সাথে লুটিয়ে পড়ে এবং শেষ হয়ে যায়। আমি চিৎকার করেছিলাম, তোদের নাম ধরে রেখেছিলাম, তোরা শুনিসনি। আমি কাঁদছিলাম, কিন্তু তোদের কান অব্দি পৌঁছায়নি। শেষমেশ আমার গলা বসে যায়, শ্বাস আটকে যায়। আমি আজ তোদের ছাড়ব না। তোরা চাইলে আমাকে বাঁচাতে পারতি। আমরা কিছু করিনি রে সুভাষ, বিশ্বাস কর। ঝড় এত জোরে ছিল, কারো কিছু শুনতে পাইনি। তুই ভাবছিস আমরা শুনেও কিছু করিনি? না রে ভাই, আমরা তো তোকে খুঁজছিলাম। তুই যখন গাছের নিচে বসেছিলি, আমরা ভেবেছিলাম তুই বৃষ্টি থেকে বাঁচতে সেখানে গেছিস। আমরা খেয়ালই করিনি। সুভাষ হেমন্ত আর পিন্টুর কান্না দেখে একটুও গলে যায় না, কারণ সেদিন সুভাষের মুখে তাদের নাম ছিল। তারা চাইলেই সুভাষকে বাঁচাতে পারত, কিন্তু তারা বাঁচায়নি। আজ তাই সুভাষ ওদের ওপর রাগান। যদি তখন তোরা একটা হাত ধরতি, আমি আজ তোদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতাম না। আমি তোদের ডাকছিলাম, জানিস পিন্টু, হেমন্ত, এমন করেই ডাকছিলাম। তারা তার কাছে ক্ষমা না পেয়ে হাত জোর করে বসে পড়ে। তবু সুভাষের মন গলে না। মাফ করে দে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝিনি এমন কিছু হবে। তোকে ফেলে আসার জন্য আমরা অনেক বড় পাপ করেছি। মাফ করে দে ভাই। ভগবানের দিব্যি, আমরা পালাইনি, বুঝতে পারিনি এসব কিছু হয়েছে। আর যদি জানতাম তুই এমন কষ্ট পেয়ে মরছিস, যদি বুঝতে পারতাম, যদি তোর চিল্লানি একবার শুনতে পেতাম, তোকে অবশ্যই বাঁচাতাম রে।
ঝড় থেমে গেছে। আকাশে এক চিলতে মেঘের ফাঁকে দেখা যাচ্ছে আধা চাঁদ। গাছের ডালগুলো কাঁপছে না আর, যেন প্রকৃতিও থেমে গেছে। সুভাষ দাঁড়িয়ে আছে নিঃশব্দে। তার ছায়ার মধ্যে এক অদ্ভুত দ্যুতি, যেন সেই আলো অন্ধকারের মধ্যে একটুখানি শান্তির পরশ দিতে চায়। তার চোখে আর ছিল না সেই আগুন, বরং তাতে জমেছে এক গভীর দুঃখ, এক অভিমান, যেটা আর রাগ নয়, কেবল এক অপূর্ণতা। সুভাষ ধীরে ধীরে বলে উঠল, আমি তোদের মারতে আসিনি জানিস, আমি আসছি শুধু একটুখানি কথা বলার জন্য। আমার একটা ছোট ছেলে আছে, নাম রেখেছিলাম দীপ। আমার বউ বাচ্চা ঘরে একা ছিল, এই কাজের জন্য আরেকদিন বাড়ি ফিরিনি। আমার বউ কাঁদছিল আর বলছিল তুমি ফিরে এসো। তার কণ্ঠে ছিল পৃথিবীর কষ্ট আর নিঃসঙ্গতার শব্দ। তোদের যদি সত্যি অনুশোচনা থাকে, তোরা একটু যদি বুঝিস আমি কি হারিয়েছি, তাহলে একটা কথা রাখ। হ্যাঁ ভাই বল, কি বলবি বল। আমরা সারা জীবন তোর পরিবারের জন্য তোর পাশে থাকবো। সুভাষ এবার এগিয়ে এলো। বাতাসে তার শরীর দুলছে যেন ধূপের ছায়া। সুভাষের কণ্ঠ যেন কষ্টে চাপা পড়ে যাচ্ছে। আমার বউয়া ছেলেটার পাশে থাকিস, ওরা যেন কোনো দিনই না বুঝে ওরা একা। আমার অনুপস্থিতিতে যেন ওরা ট্রেন না পায়। দীপ যেন বুঝে তার বাবার আত্মীয়রা ওকে অনেক ভালোবাসে, আগলে রাখে। সুভাষের এমন কথা শুনে পিন্টু আর হেমন্ত দুঃখের সাগরে ভেসে যায়। তাদের মনে হয় তারা আসলেই অপরাধ করেছে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সুভাষ পেছনে ফিরে তাকালো অন্ধকারের দিকে। তারপর ফিসফিস করে বলল, আমি চলে যাচ্ছি রে, এবার তোরা আমার বউ বাচ্চাটাকে দেখিস। ভাই ক্ষমা করিস, আমাদের গাফলতিটা জীবন ভর থেকে যাবে, তোকে আমরা আগলে রাখতে পারি। তার পায়ের নিচে কাদা নেই, পিছনে গাছ নেই, হাওয়া নেই। সবকিছু ছেড়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের গভীরে। একটুখানি আলো তার পিছনে রেখে গেল, যেন আশীর্বাদের মতো। পিন্টু আর হেমন্ত গাছের গোড়ায় বসে থাকে অনেকক্ষণ। ঝড় থেমে গেলেও তাদের মন থেকে কান্নার বৃষ্টি থামেনি। ভোরের দিকে তারা গায়ের পথ ধরে হেঁটে ফিরছে। বুকের মধ্যে এক নীরব প্রতিজ্ঞা নিয়ে তারা দ্বীপের হাত ধরে এবং সেই ঋণ চেষ্টা করার জন্য তারা সেদিকে এগিয়ে যায়। তাদের পিছনে পড়ে আছে সেই অসাধ্য গাছ। বাতাসে গন্ধরাজ ফুলের সুবাসে ভাসছে। সুভাষ আননি, কিন্তু তার অনুরোধ, তার দুঃখ, তার ভালোবাসা রয়ে গেছে মাটির গন্ধে, পাতার ফিসফাসে আর দুটো চোখের কান্নায়।